ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু your ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি। যারা কনস্টেবল মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই সাথে ডাব্লিউবিপি এসআই এর জন্য প্রিপারেশন নেবে, তো তোমাদের ডেসক্রিপটিভ পার্টের জন্য ভীষণ কাজে লাগবে। আর কনস্টেবল মেনের জন্য যেটা ভয়েস চেঞ্জ আছে, তারপর তোমার ন্যারেশন চেঞ্জ আছে, সেই সাথে শুধুমাত্র এইগুলো বলে না, হয়তো কোনো সেন্টেন্সকে তুমি ইন্টারোগেটিভ করবে, মানে প্রশ্নবোধক করবে, তুমি কোনো সেন্টেন্সকে প্রশ্নবোধক করবে বা হচ্ছে নেগেটিভ করবে। এই সবগুলো করতে গেলে আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স। এটা হচ্ছে বেসিক জিনিস ইংলিশের, এই জিনিসটা না জানলে কোনো কিছুই করা যাবে না। তো তোমরা জানো যে টেন্স হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, তারপর হচ্ছে ফিউচার। এবং এই প্রত্যেকের কটা করে ভাগ আছে? এই প্রত্যেকের সবার চারটে করে ভাগ আছে। সেই চারটে দেখো তোমরা অনেকেই জানো, তবু এক ঝলকে একবার বলে দিচ্ছি যে ইনডিফিনাইট অর্থাৎ প্রেজেন্ট বলে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট বলে পাস্ট ইনডিফিনাইট, ফিউচার বলে ফিউচার ইনডিফিনাইট। সেরকম ভাবে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টের ক্ষেত্রেও সেম একই জিনিসগুলো হবে, আবার ফিউচারের ক্ষেত্রেও তাই হবে। এবার আমরা প্রত্যেকটা টেন্স একটা একটা করে ধরবো, তার গঠন বলবো এবং সেই সাথে সেই টেন্সটার ভয়েস চেঞ্জও করে দেবো, নেগেটিভ করে দেবো, ইন্টারোগেটিভ করে দেবো। প্রথমে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটটা ধরছি। প্রেজেন্ট ইনডিফিনাইটটা ভালো করে বুঝে নিলে বাকিগুলো কোনো অসুবিধা হবে না। তো জানো যে প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ প্রতিদিনের নিত্যবিত্ত বা সাধারণ ঘটনাকে প্রেজেন্ট ইনডিফিনাইট বলা হয়। অর্থাৎ আমি খাই, আমি যাই, সূর্য পূর্ব দিকে ওঠে, মাঠ জলে খেলা করে, বাতাস বয়, এই সমস্ত সাধারণ ঘটনাগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একদম সিম্পল। মানে শুধুমাত্র সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। আমি দুটো সেন্টেন্স আগে প্রথমে নিচ্ছি, দেখো দুটো সেন্টেন্স নিলাম। একটা হচ্ছে ইউ প্লে ক্রিকেট, আর একটা নিলাম যে রুবি ইটস সুইট। তো তার আগে ছোট্ট করে বলে দিই, যে যারা জানো না দেখে নাও, যে পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা মানে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি সি দে, এগুলোকে বা বাকি যেগুলো আছে ফার্স্ট সেকেন্ড বাদ দিয়ে সবাই থার্ড পার্সন। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ এক বচন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইয়েস বসে। তো রবি এটা হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস হলো, অর্থাৎ ইটস হলো। অর্থাৎ যাওয়া যদি বলতো, গো বলতো, তাহলে ওখানে গোজ হতো। এই জিনিসটা মনে রাখবে, অনেকে হয়তো জানো না। তাহলে এই দুটো সেন্টেন্সকে দেখো, আমি যদি প্রথমে নেগেটিভ করতে যাই তাহলে কি করব? আচ্ছা, নেগেটিভ না, প্রথমে আমি আগে ইন্টারোগেটিভ করছি, যে তুমি ক্রিকেট খেলো। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি বলবো? যে তুমি কি ক্রিকেট খেলো? তাহলে কি বলবো? যখন প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ আমি যার এসব কিছু নেই, সেই জন্য কি লাগাতে হবে? ডু দিতে হবে প্রথমে। তাই হচ্ছে ডু ইউ প্লে ক্রিকেট, ইন্টারোগেটিভ হলো। এই সেন্টেন্সটার ক্ষেত্রে যদি আমি ইন্টারোগেটিভ, তাহলে কি করে করবো? দেখো এখানে ইটস অর্থাৎ ভার্বের শেষে এস আছে, তাহলে যখন এস বা ইয়েস থাকবে তখন আমরা কি করব? এটাকে ডাজ করব, যে ডাজ রবি। এবার যেহেতু ডাজ এখানে হয়ে গেল, সেই জন্য কিন্তু এটাকে আর ইটস করবে না, এটাকে ভার্বটাকে ইট করবে, অর্থাৎ ডাজ রবি ইট সুইট। এবার নেক্সট দেখো, এটাকে যদি আমি নেগেটিভ করি, অর্থাৎ ইউ প্লে ক্রিকেট যেটা আছে সেটাকে নেগেটিভ করব, যে তুমি ক্রিকেট খেলো না। তখন কি করব? ইউ ডু নট, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই তাই ডু ব্যবহার করেছি, সেই জন্য কি করব? যে ইউ ডু নট প্লে ক্রিকেট। তেমনি একইভাবে দেখো এই দিকেরটাকে কি করব? যে রবি মিষ্টি খায় না, তাহলে এটাকে নেগেটিভ করলে কি হবে? রবি ডু এর বদলে এখানে কি হবে? ডাজ নট, তাহলে রবি ডাজ নট ইট সুইট। এটা অবশ্যই ডবল ই আছে, লেখার জায়গা নেই বলে করেছি। নেক্সট দেখো, যে নেগেটিভের ইন্টারোগেটিভ যদি করি, মানে সবাই অনেকে এই পর্যন্তই ছেড়ে দেয়, এরপরে নেগেটিভের ইন্টারোগেটিভ কিন্তু কেউ দেখায় না। তো দেখে নাও, নেগেটিভের ইন্টারোগেটিভ বলতে কি? আমি যদি বলি যে তুমি কি ক্রিকেট খেলো না, যদি এরকম জিজ্ঞাসা করি যে তুমি কি ক্রিকেট খেলো না, তখন কি হবে? এই ডুটা আগে চলে আসবে অক্সিলারি ভার্বটা, অর্থাৎ হবে ডু ইউ নট প্লে ক্রিকেট, জিজ্ঞাসা চিহ্ন।
কিন্তু এবার ভালো করে খেয়াল করবে এই জায়গাটা, যে রবি কি মিষ্টি খায় না, এরকম যদি হবে তখন কি হবে, যে ডাজ নট রবি ইট সুইট। ভালো করে বোঝে ব্যাপারটা, এখানে ডু ইউ তারপরে সাবজেক্টের পরে নট হয়েছে, আর এই জায়গাতে ডাজ নট রবি ইট সুইট, অর্থাৎ সাবজেক্টের আগেই বসে গেছে নটটা। তার মানে এই দুটো থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারলাম, যে ডু ইউ নট প্লে, এখানে ইউটা কি, ইউটা হচ্ছে একটা প্রোনাউন, তাই এটা মনে রাখবে যে প্রোনাউন এর পর নট বসে, আর রবি বা নাম এগুলো যেগুলো আছে এগুলো সব নাউন আছে, তো সেই জন্য কি হবে, এটা নাউনের আগে নট বসে। তোমাদের এইরকম ইন্টারোগেটিভ দিয়েও করতে দিতে পারে বা নেগেটিভ সেন্সও তৈরি করতে বলতে পারে, মানে দিতেই পারে। তাই বেসিক এই সমস্ত জিনিসগুলো কনসেপশনগুলো কিন্তু ক্লিয়ার থাকা দরকার। চলো তাহলে আগে একটা করে বললাম টেন্স বলবো আর সেটার ভয়েস চেঞ্জ তোমাদেরকে করাবো। তাহলে প্রথমে যে সেন্টেন্সটা ছিল যে ইউ প্লে ক্রিকেট, দেখো এত সহজ কোনোদিনই ভয়েস চেঞ্জ আসবে না, কিন্তু এই জিনিসগুলো না জানলে তুমি পরবর্তীগুলো শিখতে পারবে না, এটা হচ্ছে প্রবলেম। তাই প্রথম সেন্টেন্স মানে ইউ, এটাকে বলা হয় সাবজেক্ট, প্লে এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তো এইগুলোকে ভয়েস চেঞ্জকে কি বলা হয়, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, মানে যে কর্তৃবাচ্য কর্মবাচ্য আর একটা ভাববাচ্য আছে, ওগুলো এখন জানতে হবে না। তো এইটা যখন অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করবে তখন নিয়মটা কি হয়ে যাবে, প্রথমে অক্সিলারি ভাবটা আগে চলে আসবে, অর্থাৎ যেটা অবজেক্টটা আগে চলে আসবে, ওটা চলে এলো আগে অবজেক্টটা, তারপরে তোমার অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর। এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না অ্যাক্টিভের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইটে, কিন্তু এখানে তোমাকে অ্যাম ইজ আর প্রোনাউন অনুযায়ী তোমাকে দিতে হবে বা সাবজেক্ট অনুযায়ী তোমাকে বসাতে হবে। নেক্সট হচ্ছে প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে বাই বসবে, তারপরে এস অর্থাৎ সাবজেক্ট বসবে। তার মানে কি এখানে অবজেক্ট আছে ক্রিকেট, তাহলে আগে লিখে দাও যে ক্রিকেটটা কটা খেলা, একটাই খেলা, তাহলে ক্রিকেট ইজ, মানে আমি যার মধ্যে ইজ তুলে নিলাম। এবার আছে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে প্লেয়ার হচ্ছে প্লেড, তারপরে হবে বাই, তারপরে হচ্ছে ইউ, বসে গেল। তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই ইউ। অনেকেই জানো বলছে যে ধুর এত বাচ্চাদের মধ্যে এইসব শিখে কি করবো, সব জানি, তো তাও প্রথম থেকে না করালে একটু খাপছাড়া হয়ে যায়, সেই জন্য করাচ্ছি। এবারে দেখো যে ইন্টারোগেটিভটার আমি ভয়েস চেঞ্জ করাচ্ছি, একই জিনিস, মানে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে সেই সেম জিনিস, একই জিনিসই হবে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে ইন্টারোগেটিভ আছে, অর্থাৎ ডাজ রবি প্লে ক্রিকেট, মানে রবি কি ক্রিকেট খেলে। তো প্রথম যারা প্র্যাকটিস করবে, মানে যারা আগে করনি, প্রথম প্র্যাকটিস করলে কি করবে, আগে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে লিখে নাও, অর্থাৎ রবি প্লেজ ক্রিকেট। আমি এটার যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হচ্ছে, যে ক্রিকেট ইজ প্লেড বাই রবি। এবার তুমি বলো আমাকে তো অ্যাসার্টিভে দেয়নি, আমাকে তো ইন্টারোগেটিভে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে দিয়েছে। তাহলে কিছুই করতে হবে না, জাস্ট তোমাকে কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটাকে আগে লাগিয়ে দিতে হবে, অর্থাৎ এই যে ইজ অক্সিলারি ভার্ব আছে এইটাকে শুধু আগে লাগিয়ে দাও তাহলে হবে, মানে ইজ ক্রিকেট প্লেড বাই রবি, হয়ে গেল। নেক্সট দেখো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রথমটা ভালো করে দেখে নাও, বা যারা বুঝতে পারোনি আর একবার ব্যাক করে নিয়ে ভালো করে দেখে নাও, কারণ প্রথমটা বুঝে গেলে বাকিগুলো বুঝতে একদম সুবিধা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ এটার বাংলা যদি বলতে যায় তাহলে হচ্ছে বর্তমানের চলমান ঘটনা, বা চলমান ঘটনাকে বলা হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানের চলমান ঘটনা, মানে যে কাজ চলছে এরকম যদি বোঝায় তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে স্ট্রাকচারটা কি হবে দেখো, সাবজেক্ট, তারপরে হচ্ছে অ্যাম ইজ অথবা আর, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি বসবে, প্লাস হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তাহলে দেখো এখানে আমরা দুটো সেন্টেন্স দিলাম, একটা হচ্ছে হি ইজ মেকিং এ প্রজেক্ট, অর্থাৎ প্রথমে সাবজেক্ট হি হলো, তারপরে আমি যারের মধ্যে ইজ হলো, ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ মেকের সঙ্গে আইএনজি যোগ করলে হচ্ছে মেকিং, তাই হি ইজ মেকিং এ প্রজেক্ট। আর একটা হচ্ছে রাম ইজ ডুইং এ ওয়ার্ক। এই দুটো আমরা সেন্টেন্স নিলাম। এবার দেখো এটাকে যদি আমি নেগেটিভ করি, যে সে একটা প্রজেক্ট তৈরি করছে না, তাহলে কি করব, যে হি ইজ নট মেকিং,
অর্থাৎ যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে তাই আর কোনো দরকার নেই ডু ফু লাগাবার দরকার নেই, এখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেটার সঙ্গে নট যোগ করে দিতে হবে। তাই হি ইজ নট মেকিং এ প্রজেক্ট। তেমনি একইভাবে এখানেও কি হবে, যেটা রাম আছে সে একই, রাম ইজ নট ডুইং এ ওয়ার্ক। এবার এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, হি ইজ মেকিং এ প্রজেক্ট, যে সে কি প্রজেক্ট তৈরি করছে, তাহলে কি হবে, জাস্ট তুমি ইন্টারোগেটিভ এই অক্সিলারি ভার্বটাকে আগে বসিয়ে দাও, অর্থাৎ ইজ হি মেকিং এ প্রজেক্ট। এটাকে যদি আমি নেগেটিভের ইন্টারোগেটিভ করি, মানে সে কি প্রজেক্ট তৈরি করছে না, তাহলে কি হবে, ইজটা আগে চলে আসবে, মানে হচ্ছে ইজ হি নট মেকিং এ প্রজেক্ট। কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে দেখো, যে এইটার ক্ষেত্রে যদি এটার ইন্টারোগেটিভ করি যে রাম কি একটি কাজ করছে, তাহলে কি হবে, ইজ রাম ডুইং এ ওয়ার্ক। কিন্তু যদি নেগেটিভটা করি তাহলে পার্থক্য হচ্ছে এটাই যে তোমাকে ইজ নটটা আগেই লাগিয়ে দিতে হবে, অর্থাৎ ইজ নট রাম ডুইং এ ওয়ার্ক, ওই প্রথমটার মতোই, মানে নটটা বসছে যদি তোমার নাউন থাকে, যদি কোনো নাম থাকে তাহলে নামের আগে বা নাউনের আগে নট বসবে, আর এখানে প্রোনাউনের পরে নট বসছে, এটাই হচ্ছে পার্থক্য, মনে রাখবে। নেক্সট দেখো, তাহলে এটার ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা কি করে করবে, অ্যাক্টিভ প্যাসিভ দেখে রাখলাম, যে প্রথমে দেখলে সাবজেক্ট, তারপরে আমি যার থাকে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে, অবজেক্ট থাকে। তাহলে প্যাসিভের ক্ষেত্রে কি হবে, আগে অবজেক্ট বসবে, তারপরে আমি যার, তারপরে কিন্তু এখানে বিইং বসবে, কারণ যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তো প্যাসিভের ক্ষেত্রে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তো ওই কারণের জন্য আইএনজিটা দেওয়ার জন্য এখানে বিইং লাগবে, তারপরে বাই প্লাস ইজ, অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা তুলেছিলাম ওই সেন্টেন্সটাই তুলছি। তাহলে হি ইজ মেকিং এ প্রজেক্ট, তাহলে এ প্রজেক্ট পুরোটা, এটা হচ্ছে অবজেক্ট, এটা আগে এলো, মানে এ প্রজেক্ট। তারপরে দেখো এখানে আমি যার এর মধ্যে যে কোনো একটা বসবে, মানে ইজ হবে, এ প্রজেক্ট ইজ, তারপরে কি বসবে, বিইং বসবে, এ প্রজেক্ট ইজ বিইং। আর মেক, প্রধান মূল ভাবটা হচ্ছে মেক, মেকের পাস্ট পার্টিসিপল কি হয়, মেড হয়, তাহলে এ প্রজেক্ট ইজ বিইং মেড বাই, আর হি থাকলে পরে কি হয়, এখানে হিম হয়, তাই এ প্রজেক্ট ইজ বিইং মেড বাই হিম। যদি ইন্টারোগেটিভটার করি তাহলে কি হবে, তাহলে ইন্টারোগেটিভে তোমাকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে যে ইজ রাম ডুইং এ ওয়ার্ক। তো প্রথম যখন প্র্যাকটিস করছো প্রেজেন্ট ইনডেফিনিটে যেটা দেখালাম, সেম এটাও আগে কি করবে, অ্যাসার্টিভ এই জিনিসটাকে লিখে নেবে, অর্থাৎ রাম ইজ ডুইং এ ওয়ার্ক। এটার ভয়েস চেঞ্জ করলে কি হচ্ছে, যে এ ওয়ার্ক ইজ বিইং, ডু থাকলে ডান হবে, ডান বাই রাম। এবারে যদি তুমি ইয়েতে করো, ইন্টারোগেটিভে করো, তাহলে জাস্ট কি করবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে আগে করে দেবে, মানে ইজটাকে আগে লাগিয়ে দাও, অর্থাৎ ইজ এ ওয়ার্ক বিইং ডান বাই রাম। ভালো করে বোঝো, যারা প্রথম শিখছো বলে আমি এটাকে প্রথমে অ্যাসার্টিভে করে নিয়েছিলাম, কিন্তু উত্তর হচ্ছে শেষেরটা, এইটা হবে উত্তর। এরকম কয়েকবার প্র্যাকটিস করার পরে দেখবে আর তোমাকে অ্যাসার্টিভে করতে হবে না, ডাইরেক্ট তুমি এটা করে দিতে পারছো। নেক্সট দেখো যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা সবই মাত্র শেষ হয়েছে, ফল এখনো বাকি আছে, এরকম কিছু বোঝাতে গেলে প্রেজেন্ট পারফেক্ট হয়, মানে জাস্ট আমি সবে মাত্র বাড়ি ফিরলাম এই মাত্র, এরকম। বিশেষ করে কিভাবে বুঝবে, তোমার যদি কারেক্ট ইউজেজ অফ ভার্ব বা কারেক্ট টেন্সের ইউজ যদি দেয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, তাহলে সেই ক্ষেত্রে দেখবে জাস্ট কথাটা লেখা থাকবে, মানে হয়তো আই ড্যাশ কাম, আই ড্যাশ জাস্ট কাম হোম, এরকম যদি থাকে তার মানে বুঝতে হবে তোমাকে যে প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ হ্যাজ হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপরে অবজেক্ট হবে। আমি আর এখন নাউন প্রোনাউনের কেস বলছি না, কারণ অলরেডি তোমরা দেখে নিয়েছো প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যে কখন নট আর কখন প্রোনাউন, মানে কার আগে নাউন বা কার আগে এই নটটা বসে সেটা দেখে নিয়েছি, তার আমি আর ওই রকম বলছি না, জাস্ট এখন একটা করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমরা একটা ধরো সেন্টেন্স তুলে নিলাম যে উই হ্যাভ ওন দি ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি।
সেম একইভাবে তাহলে এটা যদি আমরা ইয়ে করি যে নেগেটিভ, প্রথমে যদি এটাকে যদি ইন্টারোগেটিভ করি যে আমরা কি ম্যাচটা জিতেছি, তাহলে কি হবে যে হ্যাভটাকে আগে দিয়ে দাও, যে হ্যাভ উই ওন দি ম্যাচ। এটা যদি এটা যদি আমি নেগেটিভ করি যে আমরা ম্যাচটা জিতিনি, তাহলে কি হবে উই হ্যাভ নট ওন দি ম্যাচ। এবার যদি আমি এটাকে যেটা নেগেটিভ করলাম, নেগেটিভটা যদি ইন্টারোগেটিভ করি যে আমরা কি ম্যাচটা জিতিনি, তখন কি হবে হ্যাভটা তোমার আগে চলে এলো, যে হ্যাভ উই নট ওন দি ম্যাচ। আবারও বলছি যে শুধুমাত্র ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ বলে না, তোমাকে এরকম সেন্টেন্স দিয়ে বলতে পারে যে কোন সেন্টেন্সটা ঠিক, মানে ইন্টারোগেটিভ করতে হতে পারে বা নেগেটিভ করতে হতে পারে। এই জন্য তোমার এই ফরমেশন গুলো চেঞ্জ গুলো কিন্তু ভীষণ জরুরি। আর একটা জিনিস, এই যে এখানে আরো একবার তাও বলছি যে উই, আই, উই, হি এগুলো সব তোমার হচ্ছে কি প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেগুলো বসছে, তো প্রোনাউনের পরে তোমার নট বসবে। আর এই জায়গাতে যদি এটা নাউন থাকতো সাবজেক্ট হিসেবে, তাহলে কিন্তু নটটা আগেই বসে যেত। তাই প্রথমে অলরেডি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াসে বলেছি, সেই জন্য আর এখানে বললাম না। তাহলে দেখো আমরা স্ট্রাকচারটা কি পেলাম, যখন ভয়েস চেঞ্জ করবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপরে ভি3 প্লাস অবজেক্ট পেলাম। তো প্যাসিভে করার সময় অবজেক্ট আগে চলে আসবে, তারপরে হবে তোমার হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা একটা সুবিধা আছে এটাই প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, যে এখানে ভি3 করাই থাকে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল করাই থাকে, তারপরে হচ্ছে বাই, তারপর হচ্ছে এস। তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সটা কি নিয়েছিলাম, যে উই হ্যাভ ওন দি ম্যাচ, তাই তো, উই হ্যাভ ওন দি ম্যাচ, এই সেন্টেন্সটা নিয়েছিলাম। তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে আমরা কি পাবো, দেখো যে দা ম্যাচ আগে এলো, মানে দি ম্যাচ। এবার দি ম্যাচ যখন হয়ে গেলে, এখন সিঙ্গুলার হয়ে গেল সাবজেক্টটা, সেই জন্য কিন্তু হ্যাভ থাকবেন, তখন কিন্তু হ্যাজ হয়ে যাবে, অর্থাৎ দি ম্যাচ হ্যাজ বিন ওন বাই আস। এবার এই ব্যাপারটা বলে অনেকে হয়তো যদি না বুঝতে পারো যে কেন উইটা চেঞ্জ হয়ে আস হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে প্রোনাউনের পরিবর্তন, যে প্যাসিভ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করার সময় বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এইভাবে চেঞ্জ হয়। চেঞ্জটা এরকম যে যদি আই থাকে অ্যাক্টিভে, তাহলে প্যাসিভে করলে মি হবে, বা ভাইস ভার্সা, বা যদি তোমার প্যাসিভ যদি দেওয়া থাকে অ্যাক্টিভ করতে হয়, তাহলে মি থাকলে আই হবে। আর উই যদি থাকে তাহলে উই থাকলে আস হয়, তারপর হি যদি থাকে হি থাকলে হিম হবে, আর যদি সি থাকে সি থাকলে হার হবে, আর যদি দে থাকে দে থাকলে দেম হবে। এইভাবে চেঞ্জটা হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের শেষ গঠন দেখো, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ধরে চলছে, এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। মানে কিরকম, আমি হয়তো সকাল থেকে খেলছি, আমি কি 3 ঘন্টা বা 4 ঘন্টা ধরে পড়া করছি, এই যে একটা নির্দিষ্ট সময় টাইম পিরিয়ড বলে দেয়, এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়। তো এখানে স্ট্রাকচারটা দেখে নাও, যে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে সিন্স বা ফর। এই জিনিসটা খুবই ভাইটাল, দেখো যে ফর সিন্সটা যদি একটা তোমার টাইম পিরিয়ড বলে দেয়, মানে টাইম পিরিয়ড যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সিন্স। টাইম পিরিয়ড মানে কিরকম, বাংলাতে আমি যদি বলি তাহলে হচ্ছে যেমন হয়তো বললো সকাল থেকে, বা সারা সকাল ধরে, বা হয়তো সারা বিকেল ধরে, এইরকম যদি একটা টাইম পিরিয়ড থাকে তাহলে সেক্ষেত্রে সিন্স হবে। আর ফরটা হচ্ছে একদম যদি ডিনোট করে দেয়, স্পেসিফিক করে দেয়, মানে স্পেসিফিক টাইম, নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে হচ্ছে ফর। অর্থাৎ তোমাকে বললো হয়তো 1 ঘন্টা ধরে, বা হচ্ছে 2 ঘন্টা ধরে, বা হয়তো 10 মিনিট ধরে, বা 3 দিন ধরে, এইরকম যদি বলে তাহলে সেই ক্ষেত্রে ফর হবে। এটা হচ্ছে ডিফারেন্স। চলো একটা সেন্টেন্স তাহলে নিই আমরা। বাংলাতে বললাম যে ছেলেগুলো 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, তাহলে কি বলবো, যে ছেলেগুলো, দি বয়েজ হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হবে, দি বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 আওয়ার্স। এই জায়গাতে যদি বলতাম যে সারা বিকেল ধরে খেলা করছি, তাহলে সেই ক্ষেত্রে যদি এরকম থাকতো তাহলে সিন্স
আফটারনুন এই জিনিসটা হতো, এটা মাথায় মনে রাখবে এই ফর আর সিন্সের ব্যবহারটা। দ্য বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 আওয়ার্স, মানে ছেলেগুলো 3 ঘন্টা ধরে খেলা করছে। দেখো এইগুলোর ক্ষেত্রে ভয়েস চেঞ্জ খুব একটা বেশি আসে না, তবু এটা যদি ভয়েস চেঞ্জ করতে বলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে, তাহলে কি করবে দেখো, যে সাবজেক্টটা হচ্ছে কি, এটা ক্রিকেট, তাহলে কি ফরম্যাটটা প্রায় সেম একই থাকবে, মানে ওই টেন্সের সঙ্গে শুধুমাত্র বিইং এক্সট্রা বসবে, মানে ক্রিকেট ক্রিকেট থাকলে তো আর হ্যাভ বিন হবে না, হ্যাজ বিন হবে, তাহলে হয়ে যাবে ক্রিকেট হ্যাজ বিন, তারপরে বসবে বিইং, ক্রিকেট হ্যাজ বিন বিইং প্লেড বাই দি বয়েজ, তারপরে বাকিটুকু লিখে দাও যে ফর 3 আওয়ার্স। দেখো অলরেডি তোমাদেরকে প্রথমে নেগেটিভ ইন্টারোগেটিভ বাকিগুলো পড়িয়েছি বলে পড়াচ্ছিলাম না, তা দেখলাম ভাবলাম যে এটারও পড়িয়ে দিই, আর সেই সাথে সিন্সেরও একটা প্রয়োগ দেখিয়ে দিই। মানে ওখানে পার্টিকুলার টাইম বলে দিয়েছিল বলে তোমার ফর হয়েছিল, এখানে বললাম যে সি হ্যাজ বিন ডুইং এ ওয়ার্ক সিন্স দ্য মর্নিং, মানে সে সকাল থেকে কাজ করছে, মানে কত টাইম, 1 ঘন্টা 2 ঘন্টা না 3 ঘন্টা সেটা কিন্তু বলেনি, সকাল থেকে কাজ করছে, এরকম মিন করলে সেই জায়গাতে সিন্স হলো। তো এটার সেম একই জিনিসই যদি নেগেটিভ আমরা করতে যাই তাহলে কি করব, সি হ্যাজ নট বিন, এই যে অক্সিলারি ভার্ব হ্যাজ আর এই বিন এর মাঝে তোমাকে নট বসাতে হবে, মানে সি হ্যাজ নট বিন ডুইং এ ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। এটা যদি আমি ইন্টারোগেটিভ করি যে সে কি সকাল থেকে কাজ করছে, তাহলে কি হবে, হ্যাজটাকে আগে লাগিয়ে দাও, মানে হ্যাজ সি বিন ডুইং এ ওয়ার্ক সিন্স দ্য মর্নিং, জিজ্ঞাসা চিহ্ন। যদি আমি নেগেটিভটার ইন্টারোগেটিভ করি তাহলে কি করব, মানে সে কি সকাল থেকে কাজ করছে না, তাহলে কি হবে, হ্যাজ সি নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং, হয়ে গেল। তো দেখো আজকে তোমাদের প্রেজেন্টের ভয়েস চেঞ্জের সঙ্গে কিভাবে ইন্টারোগেটিভ করবে, কিভাবে নেগেটিভ করবে, সমস্তটা কিন্তু বলে দিলাম। এর পরের দিনকে অবশ্যই আবার প্র্যাকটিস সেট হিসেবে করানো হবে, পরের দিন না পরের ক্লাসগুলোতে, কিন্তু আগে আমরা নেক্সট দিনকে তোমাদের পাস্ট, এইভাবে পাস্ট এবং ফিউচার, কারণ প্রেজেন্টটা একটু টাইম লাগলো, এবার তো আর টাইম লাগবে না কারণ ফরম্যাট গুলো সব একই থাকবে, অক্সিলারি ভার্ব গুলো চেঞ্জ হবে। তো পাস্ট ফিউচারটা নেক্সট দিনকে আগামীকাল তোমাদের শেষ করে দেবো, তাহলে টেন্সটা কমপ্লিট হয়ে যাবে, টেন্সের সাথে ভয়েস চেঞ্জটা অনেকটা কমপ্লিট হচ্ছে। এবার তারপরে তো প্র্যাকটিস সেট বা বিকল্প নিয়ম বা অন্যরকম নিয়ম সেগুলো তো আছেই, সেই সাথে তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এটা আগে কমপ্লিট করে দেবো। তো যারা নতুন তারা অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করবে। আর একটা জিনিস, যে তোমাদের কাছ থেকে সেরকম ভালো রেসপন্স পাচ্ছি না, যে আমি বলেছিলাম যে তোমাদের কাছ থেকে যদি ভালো রেসপন্স পাই, যদি ভালো ভিউজ পাই, তাহলে অবশ্যই তোমাদের কনস্টেবলের মেনের প্রিপারেশনটা করিয়ে দেবো। এমনটা নয় যে আমি বেস্ট বা খুব ভালো করাচ্ছি, এরকম নয়। যদি না সেইভাবে রেসপন্স পাই তাহলে জানবো যে আমি তোমাদের জন্য ফিট নয় বা ভালো তোমাদের করাতে পারছি না, তাহলে বন্ধ হয়ে যাবে ক্লাসগুলো।